আর আমি তো দেব ভক্ত মেয়ে। তো দেব যেদিকে আমিও সেদিকে। থ্যাংক ইউ সো মাচ। অনেক দিন আগে বলেছিলাম, ফাইনালি আজকে হচ্ছে। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। সেই অর্ণার আমার ইন্টারভিউ করার ইচ্ছে ছিল, এখন তুমি আরো হ্যাঁ, অন্য চরিত্রে ঢুকে গেছো আর কি। তো বলো এটাও কি অন্যার দিয়ে। মতন কিন্তু। এটা অন্যার মতন, আমি এখন যে প্রেজেন্ট ক্যারেক্টারটা করছি আমি সেটা পুরোটাই অন্যার মতন। মানে উল্টে অর্ণার থেকে একটু বেশি নটি। না, অর্ণা প্রচন্ড মিষ্টি ছিল। অর্ণা পূর্ণা দুজনেই। তো সেই সময় ইন্টারভিউ করতে গিয়ে তোমাকে আমি পাইনি, নাহলে সেই সময় করতাম। তোমার কি এডুকেশন পুরোপুরি কমপ্লিট? না, এডুকেশন পুরোপুরি কমপ্লিট না। আমি আমার এক ইয়ার ব্রেক গেছে। আমি আবার কলেজে জয়েন করব। তো আহ, মানে ফার্স্ট ইয়ারে আবার জয়েন করবো। আমার 1 ইয়ার পুরোপুরি ব্রেক গেছে কিছু ফ্যামিলি ইস্যুজ এর জন্য। এক ধার থেকে আমরা দেখছি প্রচুর কাজ, অর্ণা পুরো বিজি হয়ে গেছে। তার সাথে আবার কলেজটাও জয়েন করবে বলছো, তো কিভাবে ম্যানেজ করবে? হ্যাঁ, করে দেবো ম্যানেজ, আমার কোনো প্রবলেম হবে না ম্যানেজ করতে। কারণ পড়াশোনাটা তো করতেই হবে, ইটস ভেরি বেসিক। আর বাকিটা কাজ অন্যার টাইমে যেরকম ভাবে করতাম পড়াশোনার কাজ দুটো মিলিয়ে, সেটা এখনো করতে হবে। নাহলে তো চাপ হয়ে যাবে না? বাড়ির থেকে মা বের করে দেবে। যারা নতুন করে পরিচিত হচ্ছে তাদের জন্য বলে দাও তুমি এখন কি কি করছো, চরিত্র, এবং যেন অবশ্যই দেখে, সেটা একটু বলে দাও ফার্স্টে। এখন স্টার জলসার শুভ বিবাহ চলছে রাত 9টায়, সোম থেকে রবি, এভরি ডে। আমার নাম ডলি বাসু মল্লিক, তেজ বাসু মল্লিকের বোন। খুব নাটি, গোলু গালু। আর অর্ণাকে যারা যারা মিস করছে তারা এটা দেখতে পারে, একটু গবলু গাবলু অর্ণা, কিন্তু এটা দেখতে পারে, আরো নটি এখানে অর্ণা। আচ্ছা, শুভাংশী আসানসোলের মেয়ে তো? না, চিত্তরঞ্জনের মেয়ে। এখানেই সবাই তো মিস্টেকটা করে। চিত্তরঞ্জন? হ্যাঁ, চিত্তরঞ্জনের মেয়ে তো চিত্তরঞ্জন। এখন যাওয়া হয় চিত্তরঞ্জন? খুব কম, আমি 7 ইয়ার্স মতন আমি যাইনি চিত্তরঞ্জন। কিন্তু আবার আমার যাওয়ার ইচ্ছা আছে, সবাই আমাকে ডাকছে, এখন অনেক বড় হয়ে গেছি। অনেক সিনিয়র্সরা ওখানে রয়েছে যাদের কোলে কোলে আমি ঘুরতাম, এখন তারাও আমাকে ডাকছে, তারাও খুব মিস করছে। এখন রায়গঞ্জেও আমাকে যেতে হবে, আমার মায়ের ফ্যামিলি রয়েছে ওখানে, অনেক বড় ফ্যামিলি আমাদের। তো ওখানেও যেতে হবে, সবার কাছেই একটু একটু করে গিয়ে দেখা করে আসতে হবে। তাহলে আমার এখানে দুর্গাপুরে আমি থাকি এমনিতে, তো দুর্গাপুরেও দেখা একটুখানি দিয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, 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 হ্যাঁ। ডাক নামটা কি, সব বেবো নামটা চিত্তরঞ্জন মানে বেবো? দুর্গাপুর। হ্যাঁ। দেবটা এসে গেছে আমার বন্ধুদের থেকে। আমার বন্ধুরাদের কেন জানি না মনে হয় না আমার একটা কারিনা কাপুরের মতন আমার অ্যাটিটিউড রয়েছে, যেটা আমার একদমই নেই। তো ওরা আমাকে দেবো ডাকে, আমি আমার টাইটেলটা সরিয়ে দিয়ে আমি দেবো দিয়ে নিয়েছি এখন, কারণ আমার টাইটেলটা একদম পছন্দ না। আর আচ্ছা, ডাকনাম আমার অভিমান। বৃষ্টি। যাদের সঙ্গে খেলা করে কাজ করেছো, যে টিমটা ছিল, সেটা স্বীকৃতি হোক বা বুলবুলি হোক, যোগাযোগ আছে? আহ সুকন্যাদির সাথে ছিল যোগাযোগ, ওর সাথে আমার ভালো বন্ডিংটা ছিল। কিন্তু আস্তে মানে যত আমার বয়সটা বাড়ছে না, আমি একটু মানে একা হয়ে যাচ্ছি। নিজে থেকেই হয়ে যাচ্ছি, কারোর জন্য হচ্ছি না, একা একা হয়ে যাচ্ছে। আমার একা থাকতে ভালো লাগে ভীষণ। তো স্বীকৃতিদির সাথে ওই দেখা হলে কথা হয়। বুলবুলি দি আর আমি অ্যাকচুয়ালি সেম স্টুডিওতে এখন কাজ করি। কিন্তু এখনো অব্দি 1 মাস হলো দেখা হয়নি। ও আকাশ কুসুমের সেটে আর আমি শুভ বিবাহ সেটে একই প্রোডাকশনে কাজ করি, দেখা আমার হয়নি, আমিও যাইনি। আমিও লেজি। মেকআপ রুম আবার যাবো মানে, দরকার নেই, মেকআপ রুমে বসে থাকি। আর সুকন্যার সাথে কোনো যোগাযোগ নেই, ও কাজ করছেও কিনা সেটাও জানি না। তার আগে তুমি বোধহয় ছোটবেলায়ও কাজ করতে, যদি আমি খুব একটা ভুল না হই, ছোটবেলায় অনেক কিছু তুমি করেছো। হুম, হুম, হুম। আমি ছোটবেলায় আমি অ্যাকচুয়ালি মডেলিং কে? করতাম। আহ চিত্তরঞ্জন থেকে এখানে আমার মা নিয়ে আসতো আমাকে, রোজ দরকার পড়লে রোজ আনতো আমাকে চিত্তরঞ্জনে, মানে চিত্তরঞ্জন থেকে এখানে। তো আস্তে আস্তে আমার দাদু মারা যায়, আমার দাদুর খুব ইচ্ছা ছিল যে আমি অভিনেত্রী হব, কারণ আমার দিদার একটা স্বপ্ন ছিল যে সে অভিনেত্রী হবে। দিদার আমি কার্বন কপি। তো দিদার ইচ্ছাটা পূরণ হতে পারেনি বলে আমি দাদুর ইচ্ছা পূরণ করতে নেমে গেছিলাম। আমার দাদুর খুব ইচ্ছা ছিল যে আমি অ্যাক্ট্রেস হব। তো দাদু মারা যায়, আমার মডেল হওয়ার ইচ্ছা ছিল।
তো আমি নিজের মডেল হওয়ার ইচ্ছাটাকে সাইডে রেখে মেগা সিরিয়ালে ঢুকি। আমি একটু চারিদিক দিয়ে প্রেশারও ছিল, তো আমি ভাবলাম যে না, লেটস হেল্প মাই মম। আমার মায়েরও এখন মানে বিজনেস ভালো চলছে, লকডাউনে বন্ধ হয়ে গেছে, তারপরে আমি মেগা সিরিয়ালটাকে পার্মানেন্টলি নিয়ে নিই। যে শখে করতে নেমেছিলাম, ভাবলাম যে একটা দুটো মেগা করে ট্রাই করবো ওয়েব সিরিজ বা কিছুতে, কিন্তু দেখলাম মেগা সিরিয়াল এত ভালো লাগছে করে, রোজকার আমার কাজ করতে ভীষণ পছন্দ। তো মাকে বললাম যে তুমি তোমার মতন কাজ করো, আমি আমার মতন কাজ করি। মা বলে পড়াশোনাটা কি করবে? আমি বললাম যে দুটো একসাথে পাশাপাশি করবো, কোনো চাপ নেই। মা, মায়ের ডাউট হতো প্রথমে যে পারবে তো, আগেও এত বাচ্চা মেয়ে, তারপরে যে দেখলো কপাল কুণ্ডলায় ঠিকঠাক ভাবে করে নিয়েছি, তারপরে মা বলে যা নিজের ইচ্ছা মতন করে, এবার যা, আমার কোনো প্রবলেম নেই। মানে আমার মতনই অবস্থা, খুব মিল। দুর্গাপুর চিত্তরঞ্জনে ভালোই হ্যাঁ, মিল আছে। হ্যাঁ। কিছু আমিও কিছু শিরায় শিরায় লাল। রক্ত দেবদার ভক্ত। হ্যাঁ, বাবা ছোটবেলায় যখন ওই লেপাগলু ডান্স বেরোলো, বাপ রে, সে কি অবস্থা! আমি দেবরেই বিয়ে করব, আমি দেবরেই বিয়ে করব, নাহলে আমি কারণে বিয়ে করবো না, এরকম অবস্থা ছিল আমার। এখন যে চয়েস চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখনো আমি দেবদার ভক্ত। আচ্ছা, তো বাঙাল নাকি, বাঙাল না ঘটি? বাঙাল। বাঙাল। যাক, চিত্তরঞ্জনের বাঙাল, ভালো। হ্যাঁ। তো এখন ঘুরছি এখন না, ঘুরছিরাও ভালো হয়, বলতে নেই, ওরা কি সুন্দর আলু পোস্ত, চিংড়ি, গোটা সিদ্ধ, আমি ভালো খাই। বাঙাল ঘটিটা আমি কোনোদিন কোনো ডিবেট করি না, হ্যাঁ, কিন্তু আমি একটু প্রাউড যে আমি খুব ভালো রান্না পারি, এইটার জন্য মানে আমি বাঙাল, তুমি এইটুকুই রান্না গর্ব করতে পারো? আমার। রান্না করা হয়? হুম, রোজ কলকাতায় কি কালকে একা রাতেই থাকার? আমি বানিয়েছিলাম। বলো বলো বলো, কি বলছিলে? কালকে রাতেই আমি বানিয়েছিলে? কি বললাম যে বানিয়েছিলে? কালকে রাতে আমি ডিমের ঝোল। না না, আমি সব রান্নাই পারি। আম, আমার মায়ের বার্থডেতে, আমার মায়ের মারা যাবার পর আমার মায়ের সেভাবে বার্থডে সেলিব্রেট হয়নি। তো এখন মা যেরকম আমাকে জন্মদিনে খাওয়ায় ভাজা ফাজা মাছ মাংস করে, এখন আমি মাকে ওরকম ভাবে খাই, মানে মায়ের মা আমি হয়ে যাই জন্মদিনের দিন। আর মা তো আমার মা থাকেই রোজ, কিন্তু জন্মদিনের দিন আমি আমার মায়ের মা হয়ে যাই। আচ্ছা, দেবদার যে ভক্ত বললে তুমি, তো দেবদার সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়েছে? না, এখন অবধি হয়নি, কিন্তু হয়ে যাবে, হয়ে যাবে। এতদিন কাজ করছি, হইতে যাবেই। তুমি খেলাঘর ছেড়েছিলে কেন? উম, এই যে লবিং একটা জিনিস আছে, জানো তো, আমি ওখানে ভালো, সবাই আমাকে ভালোবাসছিল ওখানে, অনেক আর্টিস্ট ভালো ছিল, যেমনি বুলবুলিদি খুব ভালো ছিল। আমাকে বলতো যে আমি একটু টকেটিভ ছিলাম, আমাকে বলতো যে তুই কিন্তু বেশি কথা বলবি না সবার সাথে, জানিস তো, মানে আগে থেকেই বলতো যে কিছু না কিছু হতে পারে। এবারে ব্যাপারটা কি হয়েছিল, আমি না আস্তে আস্তে বুঝছিলাম যে আমার পেছনে পিন করার লোকের অভাব নেই। আমি ওখানে সবার থেকে ছোট ছিলাম, সিনিয়র আর্টিস্টরা বাদে, বাকি তো ওখানে অনেকগুলোই মানে বোন ছিলাম। সামহাও আমার মনে হচ্ছিল যে আমার ডায়লগ গুলো হঠাৎ করে অন্যদিকে চলে যাচ্ছিল, অন্য কারোর কাছে চলে যাচ্ছিল, আমার অ্যাক্টিভিটিস কমে যাচ্ছিল। আর সেটা আমি প্রডিউসারের সাথে কথাও বলি, তারপরে ঠিকও হয়ে যায়। কিন্তু প্রবলেমটা কি হয় বলতো, যখন চারিদিক দিয়ে মানে পিএনপিসি ব্যাপারটা হয় না মেয়েদের, তখন না কাজ করা যায় না। আমাকে সর্বক্ষণ বলা হতো ইউ ডিজার্ভ বেটার, ছেড়ে দে এটা, ছেড়ে দে, ইউ ডিজার্ভ বেটার, ছেড়ে দে। কে বলতো সেটা আমি বলছি না, কিন্তু আমার খুব ক্লোজ ছিল। আহ ছেড়ে দে, ইউ ডিজার্ভ বেটার, ইউ ডিজার্ভ বেটার, ইউ ডিজার্ভ বেটার, ছোট মাথা, ব্যাস মাথা ঘুরে গেছে। আর তখনই আমি একটা অন্য মেগার ইয়ে পেয়েছিলাম, অফার পেয়েছিলাম, সেকেন্ড হিরোইন, আর আমি ছাট করে ছেড়ে ফট করে ওইদিকে চলে যাই। মানে এতটা আমার মাথা ঘুরে গেছিল, তারপরে কপাল চাপড়াচ্ছি, কারণ ওটা ঢোকার 4 দিনের মাথা ওই মেগাটা বন্ধ হয়ে যায়। তুমি জানো যে কৃষ্ণ ভক্ত মীরার কথা বলেছি আমি। তো তারপরে থেকে ভেবে নিয়েছি নাক কান বুঝে আমি নিজের কাজ করবো, আর মন দিতে চাইতে আমি ছেড়েছি। মন দিতে চাইতে আমি ছেড়েছি কারণ ওখানে আমার বডি শেমিং করা হতো। এটা আমি বলতে একদম লজ্জা পাই না, আমার অসুস্থতার জন্য আমি মোটা হয়ে গেছিলাম, তাই জন্য ওখানে আমাকে নানান রকম ভাবে বডি শেমিং করা হতো। আমার কিছু কিছু বাইট আছে, ওখানে দেখলে বুঝবে যে ওখানে আমাকে নিয়ে তাচ্ছিল্য করা হতো। আমার শরীর খারাপে
যদি আমি রিল বানাতাম, বলছে ওর তো শরীর খারাপ হলেও রিল বানাতে চলে যায় রোদের মধ্যে। তারপরে বলে যে হ্যাঁ এবার একটু ঠিক লাগছে, আমি নাকি এরকম বলতাম। তো এরকম পরিবেশে আমি পারছিলাম না কাজ করতে, যেখানে র্যাগিং করা হচ্ছিল। তো আমি ওখান দিয়ে বেরিয়ে এসেছি। এখনের প্রজেক্টটা খুব ভালো। অবভিয়াসলি হানিদা আছে, সোনাদি আছে, ভালো তো হবেই। আচ্ছা, তুমি যে জিনিসটা আমায় বললে, তো কোথাও না কোথাও সামহাউ তার মানে খেলাঘরে যিনি ছিলেন, যিনি তোমাকে বলতেন যে ইউ ডিজার্ভ বেটার, তো তিনি কোথাও না কোথাও তিনি রেসপন্সিবল, মানে এটা তুমি আজকের ডেটে অনুভব করো, ফিল করো? হ্যাঁ, একদম। কিন্তু ওই যে বলে না যে তুমি কারো জায়গা নিয়ে, হ্যাঁ সেটা শুধু কিন্তু আমার সাথে হয়নি, এটা কিন্তু খেলাঘরে অনেক মেয়েদের সাথেই হয়েছে। তারপরে সে একা টিকেছিল, হিরোইন বাদে সে একা টিকেছিল ওখানে, মেগাতে। তো এটা বলে না বা কর্মা হিটস। তো সামহাউ আমি দেখেছি কত 1.5 বছর, 1.5 বছর ঠিকঠাক ভাবে কাজ হলো তার। তারপরে এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি জানি না কি করছে কি না করছে। আর বাকি যারা ছিল, যাদের যারা ওরকম লবির পাল্লায় পড়ে ছেড়ে দিয়েছিল বা বেরিয়ে গেছিল, তারা এখন কেউ মুভি করছে, কেউ আমাদের মানে আমার শুভবিবাহ মেগাতেই একজন কাজ করেছিল প্রথম দিকে, এখন মানে ক্যারেক্টার হয়তো আছে আরো পরে তার, সে আছে। তারপরে কেউ ভালো ভালো সিরিজ করছে। এখন তাদের এরকম অবস্থা, আর তাকে আমি খুঁজে পাই না, যে মেন পিনটা করেছি। আচ্ছা, আমি আশা বুঝে করি গেছি। বুঝে গেছো তুমি। হুম। হ্যাঁ, আমি বুঝে গেছি। এত সুন্দর শুভাংশীর হাসিটা, এত সুন্দর দেখতে। কে কি করলো, কে বডি শেমিং, সেটা তার একমাত্র তার নিজস্ব মেন্টালিটি। বাট তার মধ্যে আমি তো বলবোই যে তোমার এত সুন্দর, তোমার লুকসটা এত সুন্দর তুমি দেখতে। তো এর মধ্যে তুমি প্রপোজাল পেতে থাকো না স্টুডিওর বাইরে বা স্টুডিওর কারোর থেকেই, বা কোনো রকম অফার যেটা হয়, আমি এটাও তো জানি, আমরা তো জানি যে ইন্ডাস্ট্রির তরফে বিভিন্ন রকম অফার, সেটা প্রডিউসার হোক, ডিরেক্টর হোক, অনেক কিছুই আসতে, অনেক কিছু ফেস করতে হয় মেয়েদেরকে, অনেক কিছুই আসে। তো সেরকম কিছু তোমার সাথে হয়? ইন্ডাস্ট্রির ভেতরে আমাকে কেউ কিছু কোনোদিন বলেনি, আমি জানি না কেন, কিন্তু কেউ আমাকে না ওরকম চোখে দেখতেই পারে না। আর তাই জন্য ইন্ডাস্ট্রির ভেতরে তো কোনোদিন কিছু হয়নি। বাইরে তো লেগেই থাকে, মেসেঞ্জারেও লেগে থাকে। তুমি হয়তো জানো মেসেঞ্জারে একদম অ্যাক্টিভ না সব কারণের জন্য। বাকি তা এখন কি শুভাংশী সিঙ্গেল না কেউ আছে? ওই মাঝামাঝি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের বেস্ট উইশেস থাকলো কয়েকদিন পরের জন্য। আহ, ভালো হোক তোমার। তোমার বলবো না পুরোটাই, কিন্তু ওই মাঝামাঝি ঠিক আছে। সবকিছু কি আগে থেকে বলে দেওয়া ভালো, একটু তো সাসপেন্স রাখতে হয়। তোমার প্রিয় অ্যাক্ট্রেস কে এই মুহূর্তে বাংলাতে? এই মুহূর্তে বাংলাতে প্রিয় অ্যাক্ট্রেস জয়া হাসান। জয়া হাসান। আচ্ছা, আচ্ছা। তো বেস্ট সিনেমা বেস্ট। দেখা হয়, বাংলা সিনেমা? খুব কম, কিন্তু যখন দেখি মন দিয়ে দেখি। আমি খুব কম মুভি দেখি। এখন যেমন অযোগ্যতা দেখার ইচ্ছা রয়েছে। আমি অ্যাকচুয়ালি বলিউড মুভিজই বেশি দেখি, জানো তো, কারণ আমার মা নিজে এত বাংলা মুভিজ দেখে। বাড়িটা পুরো মানে আমাদের তানসেনের তানপুরা হয়ে যাবে যদি আমিও শুরু করে দিই বাংলা মুভিজ দেখা। তা আমি বলিউড মুভিজে দেখি, যেই যে মুভিস গুলো আমার মা দেখেনি বাংলায়, সেগুলো আমি আবার দেখি, দেখে মাকে স্পয়লার্স দিয়ে দিই। আচ্ছা, তুমি ধরো একটা আমাকে জিনিস বলো, এটা আমার একটা দুঃখ, এটা আমার আক্ষেপ, তুমি দেবদার ফ্যান একজন। তো আমার মনে হয় এটা আমি বলতে হুম। পারি, তুমি খুব একটা খারাপ ভাবে নেবে না এটা। দেখো, তুমি না। বাংলায় কাজ করছো, বাংলায় তুমি চিত্তরঞ্জনের মেয়ে, ঠিক হ্যাঁ। আছে, তুমি বাংলার হ্যাঁ। একজন অভিনেত্রী। তো এটা কোথাও না হ্যাঁ। কোথাও খারাপ নয় যে দেখো তুমি বলিউড দেখো কিন্তু বাংলাটা দেখছো না? না, এটা অবশ্যই খারাপ। এটা অবশ্যই খারাপ, এটা আমি নিজেও মানি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস তুমি বলতে পারবে না, আমি কিন্তু দেবের মুভি মিস করি না। আমি ওর সব মুভি দেখি, এখন হোক পুরানো হোক, একটা মুভি বাদ নেই। হলে যাওয়া হয়? এটা আমি দেখি। হ্যাঁ, তুমি আমার একটু ইনস্টাতে আরো ভালো করে গেছো, বাঘা যতীন থেকে শুরু করে সব মুভি পেয়ে যাবে। হ্যাঁ, আমি তো দেখেছি যে শুভাংশী কোথাও কমেন্ট না করলেও দেবদার পোস্টে এসে আমার এখানে কমেন্ট করেছে। আমি হিরণদাকে নিয়ে কিছু বলেছি, হ্যাঁ। সেই পোস্টে গিয়ে শুভাংশী আমার কমেন্টে কিন্তু লাইক দিয়েছে। তো আমি দেখে বুঝেছি মই দেবদার মই বড় ভক্ত, দেবদার বড় ভক্ত।
কি বলবো, দেবদা, আমার আর কোনো ভাষা নেই। আচ্ছা একটা কথা আমায় বলো, এই যে তুমি যেহেতু একটা মানে রয়েছো, কাজ করছো এবং তুমি নিজেও ফেস করেছো কয়েকটা জিনিস যেগুলো ঘটে গেছে বাংলা ইন্ডাস্ট্রিতে, এই জিনিসগুলোর কালচার আছে, চল আছে, বহু অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কথা বলে বুঝতে পারি। পিএনপিসি হোক বা কাজ থেকে যে পলিটিক্স হোক, ইন্ডাস্ট্রির ভেতরকার নিজেদের ইন্টারনাল, বা ধরে রাখো আজকে যে বাইরে যে পলিটিক্সে যখন জয়েন করছে দেবদা, হিরণদা, এনারা যখন রয়েছেন, পুরোটা না কোথায় বাংলাতে ওপেন হয়ে গেছে। মানে আজকে আমরা হুম, সাউথেও কিন্তু নিজস্ব প্রতিটা অভিনেতার নিজস্ব দল আছে, ইন্ডিভিজুয়াল পার্টি আছে প্রত্যেকের হিরোদের, তাদের মধ্যে হুম। আমরা এগুলো দেখতে পাই না। কিন্তু এখানে দাঁড়িয়ে একটা নায়ক একজন সুপারস্টারকে চোর বলছে, খুনি বলছে, সব বলছে। কখনো কখনো হ্যাঁ দেখো, একটা দেবদা জিনিস যখন তোমাকে মানতে ব্যোমকেশে হবে। দেবদা হুম, যখন বলো। ব্যোমকেশে জয়েন করলেন, তখন আমরা দেখেছি যে কি হারে নেগেটিভিটি হয়েছে, সেটাকে নিয়ে জাস্ট জয়েন করেছে, বলেছে যে আমি আনছি কাজটা, জাস্ট অ্যানাউন্স করা হয়েছে, সেটা নিয়েও হুম, নেগেটিভিটি হয়েছে। আমরা রাহুল দাকে দেখেছি, আমি নাম করে বলতে পারি, রাহুল দা স্টেটমেন্ট দিয়েছেন। আবির দার ওয়াইফ, উনি হাসাহাসি করেছেন, সেইটাতে একটা খিল্লির ছলে পোস্ট করে দিয়েছেন দেবদাকে নিয়ে, এগুলো হয়েছে। এগুলো হুম। বাংলাতে এত পরিমাণ হয়, এগুলো কিভাবে দেখো? এগুলো কি হওয়াটা উচিত? কারণ দর্শকরা কি ভাবছে আজকে, দর্শকদের চোখে তো এইটা তো পড়ছে যে এদের নিজেদের ভেতরই বাংলায় যারা কাজ করে কোনো ইউনিটি নেই, কিচ্ছু নেই। এবারে দেখো, উম, এখানে কি বলতো, এখানে কারোর কোনো দোষ নেই। একটা মানুষ যদি আউট অফ বক্স ভাবে, তাতে যদি সবার প্রবলেম হয়ে ওঠে, সেটা তো আর তার কিছু করার নেই না। আজকে দেবদা, হ্যাঁ আজকে দেবদা ভাবতেই পারে যে আজকে উনি পলিটিক্স করছেন বলে যে উনি ব্যোমকেশ বের করতে পারবেন না, বা উনি এই করতে পারবেন না, সেই করতে পারবেন না, তার কোনো মানে নেই। উনি অ্যাক্টরের পাশাপাশি উনি পলিটিক্সটাকেও মেনটেন করছেন, উনি নিজের এরিয়ারও খেয়াল রাখছেন ঠিকভাবে। এতে যদি অনেকেরই জেলাস হতে পারে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ সুপারস্টার। সুপারস্টার একটু ভালো ফেম টেম পেলে অনেকেরই প্রবলেম শুরু হয়ে যায়। তো এটা নিয়ে যদি এত, মানে ছোট ইন্ডাস্ট্রি না আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রি, মানে ছোটখাটো জিনিস নিয়ে ভীষণ লাফালাফি হয়, ভীষণ। আজকে যদি দেবদা বলে যে আমার খুব জ্বর হয়েছে, ভাবো এখন তোমার ভোটিং চলছে, এই টাইমটা ভোটের টাইমে যদি বলে আমার খুব জ্বর হয়েছে আমি যেতে পারবো না, ওটা নিয়েও দেখবে শুরু হয়ে যাবে, যেতে পারবো না, না ভয় যেতে পারছে না, লোকের ইট পাথর খাবে তাই জন্য, এরকম টাইপের লোকজন এখানে। তাই জন্য এখানে কারোর কোনো দোষ নেই, তুমিও আউট অফ বক্স কিছু ভাবো, তোমারও চারিপাশের মানুষজন দেখবে তোমাকে ডিফেম করবে, কিছু পারবে না, বেকার, শুরু করে দেবে। এটা আমি মানে একটা পাবলিক হয়ে বলছি, আমি একটা আর্টিস্ট হয়ে বলছি না, একটা নর্মাল পাবলিক হয়ে বলছি। এবারে কেউ যদি আমাকে বলে যে হ্যাঁ বেশি বলছে, বলুক গে, যাক, যেটা সত্যি সেটাই বলেছি, আমি ভীষণ ঠোঁট কাটাবো। কিন্তু আচ্ছা দেবদার তুমি পক্ষ তাই বললাম। তুমি যে আমাকে বললে একটু আগে ইন্টারভিউ যে তোমার একটা মাঝখানে কিছু প্রবলেম হয়েছিল যে কারণে তুমি একটু একটু হেলদি হয়ে গেছো, তো কি মানে হঠাৎ করে কি হয়, কি ইস্যুস হয়েছিল? থাইরয়েড। আচ্ছা, এখন থাইরয়েড ঠিক আছো তো? এখন এটা, ভালো আছো তো? না না এখনো ভালো নেই। আমি সেদিনকে শুটিং করতে গিয়ে আমার প্রেশার বেড়ে গেছিল। তো আউটডোরে আমি পুরো সেন্সলেস হয়ে গেছিলাম, পালস পাওয়া যাচ্ছিল না, মানে এই 1-1.5 সপ্তাহ আগের কথা বলেছি। তো ওখানে ডিরেক্টর সৌমেন দা এত ভালো, উনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। উনি মানে ইনস্ট্যান্ট সব ট্রিটমেন্ট করে, ওখানে পুরো সেট এসে আমার ট্রিটমেন্ট করেছে। পুরো সেটে যতজন ছিল সবাই একসাথে, আফটার 15 মিনিটস বা 10-15 মিনিটস আমার পালস পাওয়া গেছিল। তারপরে সৌমেন না মুখে জলের ঝাপটা মেরে ওআরএস খাইয়ে ওষুধ খাইয়ে আমাকে রেস্ট দেওয়ানো করিয়েছে, রেস্ট দিয়ে আমি আবার আউটডোরে গেছি। মানে আরেকটু হলে স্ট্রোক হয়ে যেত, সানস্ট্রোক। কিন্তু সৌমেন দা ওই টাইমটা আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমার এতটাই শরীর। তো এটা নিয়ে ওই বডি শেমিংটা চলছে, কিন্তু একটু সুস্থ হলে আমি আবার নিজের চেহারায় ফিরে আসবো, এটুকু তো আমি জানি। আমি একটু গলু গলু হয়ে গেছি, কিছু করার নেই। না, তাতেও তুমি যথেষ্ট মিষ্টি, এবং যখন তুমি অর্ণা হয়ে এসেছিলে আমি তো তোমাকে দেখতাম, মানে এটা আমি অনেস্টলি বলছি, মানে আমি দেখতাম যে মেয়েটা বেশ একটা বাচ্চা মেয়ে, ভাই এ তো বেশ ভালো দেখতে। তোরা মিশুকে ধরো, এটার জন্য অন্য কোথাও কোনোদিন প্রবলেমে পড়োনি? কারণ এখন তো একটু মিশুকে ভালো মানুষ হলে প্রচন্ড প্রবলেমে পড়তেই হয় আর কি, মানে আমি হুম। স্টুডিওর বাইরেও বলছি, কিছু যদি সেরকম ইনসিডেন্ট থাকে। হ্যাঁ, স্টুডিওর বাইরে তো অনেক ইনসিডেন্ট হয়েছে।
স্টুডিওর মধ্যে খুব কম রয়েছে। আমি সুখের জন্য আমি কি বলতো ব্যাপারটা, কারোর নামে কেউ ব্যাক বিচিং করলে আমি তাকে গিয়ে জানিয়ে দিই যে তোমার নামে না এটা একটা আলোচনা করছিল। এটা আমার খুব বাজে হ্যাবিট ছোট থেকে। তো ওটার জন্য আমি খুব প্রবলেমে পড়েছি। তারপরে বুঝে গেছি যে না, যতই ব্যাক বিচিং হোক আমাকে শুধু শুনতে হবে আর দেখতে হবে। এটা ইন্ডাস্ট্রির ভেতরে শিখেছি। আর ইন্ডাস্ট্রির বাইরে আমি খুব একটা কারোর সাথে মেশামেশি করি না। যা হয়েছে আমার স্কুলেই হয়েছে, স্কুলের পর আর কিছু হয়নি। আমি এখনো মিশি না কলেজে কারোর তো, সাথে আমার। কলেজে তো কোথাও যাওয়া হয়নি। কলেজ না, যাওয়া হয়নি, হবে। কলেজে গেলে তো আবার আমি ডিস্টেন্সে নিয়ে নেবো বাবা, আমি পারবো না অত মানুষজনের মাঝে কুটকাচালি করতে। আমার দরকার নেই, আমি ডিস্টেন্স নিয়ে নেবো। সেটাই নিও, তোমার এটা বজায় থাকুক, তুমি কাজটা মন দিয়ে চালিয়ে যাও, যে জায়গাটা পেয়েছো হুম। সেটা তোমার চলতে থাকুক, তোমার ভালো হোক, সেটাই চাইবো। তাহলে এখন মোটামুটি কি এক্সপিরিয়েন্স বলো, তোমার স্টুডিওতে এখন যে টিমটার সাথে রয়েছো, কার সাথে বন্ডিং ভালো হলো এখনো পর্যন্ত, একটু যদি সেটা বলো, বা কি যাচ্ছে এখন, কেমন কি যাচ্ছে। এখন সবকিছুই ভালো যাচ্ছে, আমার সবার সাথে ভালো বন্ডিং হয়ে গেছে। এটা এমন একটা প্রজেক্ট, আমি কারোর জন্য নজর না লাগে, আমি এটা রোজ মাকে এসে বলি যে মা যেন নজর না লাগে এই টিমটায়। ঠাম্মি ভালো, আমার বাবা যে হয়েছে সে ভালো, মা যে হয়েছে সে এক্সেসিভ ভালো, অসাধারণ কিউট হয়নি। আমার বাবা কুশলদা হয়েছে, আমার ঠাম্মি শাশ্বতী গুহ ঠাকুরতা হয়েছে, আমার দাদা তেজ হানিদা হয়েছে, আর আমার দুটো দাদা হয়েছে, একটা হচ্ছে স্বর্ণদীপ্ত দা হয়েছে আর একটা সমীক হয়েছে। স্বর্ণদীপ্ত দারটা মনে হয় ইন্দ্র নাম, হোপফুলি। আর সমীকের নাম মনে হয় সমুদ্র। আমার দিদি অর্পিতা হয়েছে। এত ভালো টিম, বিশ্বাস করবে না, মানে সর্বক্ষণ ওরা না মানে আমাকে আদরই করে দেয়, আদর করে যায়। তারপরে ওরা মানে তুই জল খেয়েছিস, তোর শরীর ঠিক আছে, সব সময়। ডিরেক্টরও খুব ভালো, তোর শরীর ঠিক আছে, অল গুড, অল ওকে, কাজ করতে পারবি, সবসময় এরকম। যে শরীরটা যে খারাপ হয়েছে এটা কেউ বডি শেমিং করে না। এরা মানে উল্টে এত সুন্দর ভাবে ডিল করে যে ওর শরীর খারাপ, ওকে সবসময় সুস্থ থেকে কাজ করতে হবে। টাইম টু টাইম জিজ্ঞেস করে তুই জল খেয়েছিস, তুই ঠিক আছিস তো, সব সময়। এরা এরকম। আর এখানে একটু আমার ক্রেজ বেড়ে গেছে হালকা, আমি রান্না ভালো পারি বলে। এখন এখানে অনেকেই রান্না জানে, আমিও তো বলেছি আমি একা করে আনবো না, তোমাদেরকেও আনতে হবে। একটু ক্রেজ আমার একটু বেশি হয়ে গেছে কিনা রান্না পারি বলে। রান্না কত বছর থেকে খুব করছো? ভালো টিম। ক্লাস 3-তে আমি ফার্স্ট বানিয়েছিলাম আলু পোস্ত। তারপরে আমি আমার বাবার বার্থডেতে বানাই ফার্স্ট পায়েস। তারপরে আস্তে আস্তে আমি বেঙ্গন কা ভর্তা, তারপরে টুকটুক টুকটুক করে মায়ের পাশে দাঁড়িয়ে শিখতে 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 এখন আমি দই কাতলা পারি, আলু পোস্ত পারি, ঝিঙা পোস্ত পারি, বাটাবুটি যেগুলো ভীষণ বাঙালিরা খায় ওটা পারি, পাঁচমিশালি পারি, মুগ ডাল পারি, যেটা বিয়ে বাড়িতে হয়, মাছের মাথা দিয়ে মুগ ডাল পারি, পকোড়া পারি, বিরিয়ানি পারি, মাটন পারি, চিকেন পারি, নানান রকমের ফিশ পারি। একটা জিনিস যেটা আমি পারি না সেটা হচ্ছে লাচ্ছা পরাঠা, এটা বাদে আমি সব পারি, ইভেন হালিমও। তাই আশা করি আমারও কোনোদিন সৌভাগ্য হবে আর কি, এরকম কিছু তোমার হ্যাঁ, হাতে একদিন খাওয়ার। আসো আমার বাড়ি। এই ফ্ল্যাটটা চেঞ্জ করে নি, এই ফ্ল্যাটটা আমার চেঞ্জ করার কথা, এই ফ্ল্যাটটা চেঞ্জ করে নি তারপরে আমার নিউ বাড়িতে এসো। যাবো, তোমার সাথে একবার দেখা করার আমার ইচ্ছা আছে। হ্যাঁ, একদম। দেবদার এখনকার ছবিগুলো বেশি ভালো লাগে না পুরোনো ছবি? কারণ দেবদার একটা ট্রান্সফরমেশন আমরা দেখেছি, অন্যরকম কাজ করছে, একটা অন্য ঘরানার ছবি করছে। এখন তো আবার খাদান করেছে, মানে আমাদের দুর্গাপুর, রানীগঞ্জ, তোমার যে চিত্তরঞ্জন, ওই কলিয়ারি অঞ্চলের ছবি দেবদার আসছে। তো কমার্শিয়াল জোনটায় আবার ফিরছে দেবদা। তো কোন মানে এখন যে আপকামিং যে ছবিগুলো রয়েছে কোনটা নিয়ে বেশি এক্সাইটেড? টেক্কা আছে, খাদান রয়েছে, অনেকগুলো ছবি রয়েছে, কয়েকটা পরেও রয়েছে। আর একটা জিনিসও জিজ্ঞেস করব, যে দেবদার যে ফ্যান হয়েছিলে, সেটা দেবদার প্রতি কেন, মানে ভালো লাগাটা কেন, এবং তুমি এখনো পর্যন্ত ফ্যানটা আছো, সেটা আমি বুঝতে পারি মানে তোমার অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে। তো সেটা কেন এখনো পর্যন্ত এতটা ভালো লাগা কেন, মানে কিভাবে, কি দেখে কেন এতটা ভালোবাসো? আমি ছোটবেলা থেকেই না যেকোনো একটা জিনিস নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি। আমার কিন্তু বলিউডে কোনো ফেভারিট হিরো নেই, হ্যাঁ, এটাও আমি বলছি। আমি বলিউড মুভিজ দেখি তাও বলছি। আমার যে ফেভারিট ছিল, আছে আর থাকবে, যতদিন বেঁচে আছে ততদিনও, যতদিন মানে বলতে নেই যেন আমার এজও লেগে যায়।
কিন্তু যখন থাকবে না তখনও আমি ফ্যান থাকবো। ব্যাপারটা হচ্ছে আগে দেবদা ছিল চকলেট বয়, মানতে হবে, এগুলো চকলেট বয় ছিল। জানি না কার কি পছন্দ হয় না, অনেকে বলে এ দেব, আমার তো আর নাক ফাটিয়ে দিতে ইচ্ছা করে, কিন্তু আমার দেব ছিল তখন, তখন ছিল চকলেট বয়। আর এখন একটা মানে ভ্যানিলা ম্যান হয়ে গেছে, পুরো একটা ভ্যানিলা ব্যাপার, ভ্যানিলা যেমনি সুথিং কাম হয়, ওরকম একটা মানে ম্যান হয়ে গেছে। আগে বয় ছিল, এখন ম্যান হয়ে গেছে। তো ট্রান্সফরমেশনটা তো অবশ্যই আসতে হয়। আগে আমি লেডি গার্ডে ছিলাম, এখন আমি ওমেন হয়ে গেছি যেমন। তো ট্রান্সফরমেশন সবারই আসে। আগে যেমনি মুভিজ করতো বিদেশের বাজার ঘাটে নাচানাচি, তখন ওটাই চলতো তাই ওটাই করেছে। এখন অফবিট চলে তাই অফবিটে আছে। হি ইজ অলরাউন্ডার ডুড, পছন্দ তো হবেই আমারই মতন। আমি ঢিকচাক ঢিকচাকও ভালোবাসি, আমি আবার বিরহে কান্নার গানও ভালোবাসি। দেবদা বাদে কোন হিরোকে পছন্দ? দেবদা বাদে, দেবদা তো আছেন এক নাম্বারে, তারপর দু নাম্বারটা কার? দু নম্বরে কেউ নেই। জিদ্দাকে ভালো লাগে না? বলিউডের আছে কার্তিক আরিয়ান, এরপর না ভালো লাগে না বলবো না, তাহলে তো বিবাদ হয়ে জায়গা। ভালো সবাইকেই লাগে, কিন্তু পছন্দের হলো দেব। একজনই ছিল, একজনই আছে, একজনই থাকবে। আচ্ছা, অনেককে হে দেখেছি, অনেক ভগবান। আর্টিস্ট বলে, আমি নাম ধরেই বলছি, আমি যেমন এখন রিসেন্টলি দেখছি সুস্মিতা একটা ইন্টারভিউ, সুস্মিতা আসানসোলেরই মেয়ে, সুস্মিতা দের কথা আমি হুম। বলছি। ও নাকি দেবের ছবি দেখে পরীক্ষা দিতে যেত। এ ওকে যেমন পোস্টার দেখে পরীক্ষা দিতে, তো এটা তো ওই বিচিত্রিয়ার ওই মুভিটার মতন কেস হলো হ্যাঁ, না? হ্যাঁ, ওরকমই মানে অরিজিনাল বাস্তবে। এমনি তো ফ্যান হুম বেশ আছেই, মানে মেয়েরা তো পাগল হুম দেবতার জন্য। কিন্তু তাছাড়া আমি হুম আর্টিস্টদের কথাই বলছি, আর্টিস্টদের মধ্যে প্রচুর এরকম প্রবণতা দেখা গেছে। অন্বেষা হাজরার কথা বলছি। অন্বেষাদি হুম পড়াশোনাই করেছিল, ভালো করে পরীক্ষা দিয়েছিল, নাম্বার বেশি পেয়েছিল যে কলকাতায় আসবে, এসে দেবদাকে বিয়ে করে নেবে, সেই জন্য। দেবে বাবা, এই তো স্বপ্ন আমারও ছিল। ক্রেজি ব্যাপার অনেক আছে আমার। আমাদের চিত্তরঞ্জনে, যেহেতু তুমি দুর্গাপুরে থাকো তুমি জানো যে পোস্টার ফোস্টার লাগানো অ্যালাউড না ওখানে। তো কলকাতায় আসার পর যখন আমি প্রথম দেখি এক গাদা পোস্টার লাগানো, আমি খুব খুশি হয়ে যাই। ডানলপের মোড়ে বড়, তখন আমি বেলঘরিয়া থাকতাম, বড় দেবের পোস্টার হা করে তাকিয়ে থাকতাম, মানে অবাক দৃষ্টিতে। তারপরে লাস্টে এমন হয়েছিল যে মানে এত চারিদিকে পোস্টার দেখছি, তখন তো মাথাটা খারাপ হয়নি, চিত্তরঞ্জনে অত পোস্টার পোস্টার দেখতে পেতাম না। কিন্তু কলকাতায় এসে পরে এতটা মাথা খারাপ হয়ে গেছে, কলকাতার বাতাস লেগে গেছিল, আমার পড়াশোনা সব গলে গেছিল। মানে আমি সারাদিন করতাম বাড়িতে, পড়াশোনা ছেড়ে ছেড়ে খেলতে যেতাম সাথে, তাও বা অ্যাক্টিং করতাম, সারাক্ষণ নাটক করে যেতাম দেবের গানে, নাচ টাচ করে। তো লাস্টের দিকে এমন হয়ে গেছিল, আমি ক্লাস 5-এ হাফ ইয়ারলিতে ফেল করছিলাম। তারপরে সবার মারধর খাওয়ার পর আমার একটু পড়াশোনায় মন বসেছিল। এইটুকুই ক্রেজি ব্যাপার আছে যে আমি ফেল করেছিলাম দেবের কারণে। খেয়ে নিয়েছিলাম মার, কষ্ট হয়নি। দেবদার কাছে আমি বলবো প্রাপ্তি যে তুমি বা অন্যান্য অভিনেত্রীরা এরকম তার ফ্যান আর কি, এটা বিশাল প্রাপ্তি অ্যাকচুয়ালি। দেবদার মতন স্টারের কাছে আমি বলবো যে এরকম সুন্দরী সুন্দরী ফ্যান পেয়েছে, অভিনেত্রী ভক্ত পেয়েছে, তো তারা এখন নিজেরা অভিনয় জগতের সঙ্গে যুক্ত।